গল্পতুনির চ্যানেলে আপনাদের স্বাগত। মানিক বন্দ্যোপাধ্যায় একজন ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক। তার রচনাগুলির মধ্যে পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি ইত্যাদি উপন্যাস উল্লেখযোগ্য। আমাদের আজকের উপস্থাপনা তাঁর রচিত গল্প তৈলচিত্রের ভূত। ভাষ্যে সন্দীপ, শব্দ আবহ সন্দীপ, পোস্টার ডিজাইন সন্দীপ। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প। নিজের প্রকাণ্ড লাইব্রেরিতে বসে একদিন সকালবেলা পরাশর ডাক্তার চিঠি লিখছিলেন। চোরের মতো নিঃশব্দে ঘরে ঢুকে নগেন ধীরে ধীরে এগিয়ে গিয়ে তার টেবিল ঘেঁষে দাঁড়ালো। পরাশর ডাক্তার মুখ না তুলেই বললেন, বসো নগেন। চিঠিখানা শেষ করে খামে ভরে চাকরকে ডেকে সেটি ডাকে পাঠিয়ে দিয়ে তবে আবার নগেনের দিকে তাকালেন। বসতে বললাম যে, এরকম চেহারা হয়েছে কেন? অসুখ নাকি? নগেন ধপ করে একটা চেয়ারে বসে পড়ল। চোরকে যেন জিজ্ঞাসা করা হয়েছে সে চুরি করে কিনা। এরকম অতিমাত্রায় বিব্রত হয়ে সে বলল, না না, অসুখ নয়। অসুখ আবার কিসের? গুরুতর যে কিছু একটা ঘটেছে সে বিষয়ে নিঃসন্দেহ হয়েই পরাশর ডাক্তার দুহাতের আঙুলগুলির ডগাগুলি একত্র করে নগেনকে দেখতে লাগলেন। মোটা সোটা হাসি খুশি ছেলেটার তেল চকচকে চামড়া পর্যন্ত যেন শুকিয়ে গেছে। মুখে হাসির চিহ্নটুকুও নেই। চাউনিগুলো একটু উদ্ভ্রান্ত। কথা বলার ভঙ্গি কেমন খাপছাড়া হয়ে গেছে। নগেন তার মামার বাড়িতে থেকে পড়াশোনা করে। মাস দুই আগে নগেনের মামা শ্রাদ্ধের নিমন্ত্রণ রাখতে গিয়ে পরাশর ডাক্তার নগেনকে দেখেছিলেন। এই অল্প সময়ের মধ্যে এমন কি ঘটেছে ছেলেটা যাতে এরকম বদলে যেতে পারে? ছেলেবেলা থেকে মামার বাড়িতেই সে মানুষ হয়েছে বটে, কিন্তু মামার সঙ্গে যে এরকম কাহিল হয়ে পড়তে পারে সে ধারণা ছিল না। বড়লোক কৃপণ মামার যে ধরনের আদর বেচারি চিরকাল পেয়ে এসেছে তাতে মামার পরলোক যাত্রায় খুব বেশি দুঃখ হওয়ার কথা নয়। বাইরে মামাকে খুব শ্রদ্ধা ভক্তি দেখালেও মনে মনে নগেন যে তাকে প্রায় জমের বাড়ি পাঠাতো তাও পরাশর ডাক্তার ভালো করেই জানতেন। পড়ার খরচের জন্য দুশ্চিন্তা হওয়ার কারণও নগেনের নেই, কারণ শেষ সময় কি ভেবে তার মামা তার নামে মোটা টাকা উইল করে গেছেন। নগেন হঠাৎ কাঁদো কাঁদো হয়ে বলল, ডাক্তার কাকা, সত্যি করে একটা কথা বলবেন, আমি কি পাগল হয়ে গেছি? পরাশর ডাক্তার একটু হেসেই বললেন, তোমার মাথা খারাপ হয়ে গেছে। পাগল হওয়া কি মুখের কথা রে বাবা? পাগল যে হয় অত সহজে সে টের পায় না যে সে পাগল হয়ে গেছে। কিছুক্ষণ চুপ করে বসে থেকে হঠাৎ নগেন যেন মরিয়া হয়ে জিজ্ঞাসা করে বসল, আচ্ছা ডাক্তার কাকা, প্রেতাত্মা আছে? প্রেতাত্মা মানে তো ভূত। অনেকক্ষণ ইতস্তত করে, অনেক ভূমিকা করে, অনেকবার শিউরে উঠে নগেন এবার আস্তে আস্তে আসল ব্যাপারটা খুলে বলল। চমকপ্রদ একটা অবিশ্বাস্য কাহিনী। বিশ্বাস করা শক্ত হলেও পরাশর ডাক্তার বিশ্বাস করলেন। মিথ্যা গল্প বানিয়ে তাকে শোনাবার ছেলে নগেন নয়। মামা তাকেও প্রায় নিজের ছেলেদের সমান টাকা কড়ি দিয়ে গেছেন জেনে প্রথমটা নগেন একেবারে স্তম্ভিত হয়ে গেছিল। মামার এরকম উদারতা সে কোনোদিন কল্পনাও করতে পারেনি। বাইরে যেমনই ব্যবহার করে থাকুন, মামা তাকে নিজের ছেলেদের মতোই ভালোবাসতেন জেনে পরলোকগত মামার জন্য আন্তরিক শ্রদ্ধা ভক্তিতে তার মনটা ভরে গেল। এইরকম দেবতার মতো মানুষকে সারা জীবন ভক্তি ভালোবাসার ভান করে সে ঠকিয়েছে, এই ভেবে তার মনটা দারুণ লজ্জা আর অনুতাপে ভরে গেল। শ্রাদ্ধের দিন অনেক রাত্রে বিছানায় শুতে যাওয়ার পর অনুতাপটা যেন বেড়ে গেল। শুয়ে শুয়ে সে ছটফট করতে লাগলো। হঠাৎ এক সময় তার মনে হলো, সারা জীবন তো ভক্তি শ্রদ্ধার ভান করে বামাকে সে ঠকিয়েছে। এখন যদি সত্যি সত্যি ভক্তি শ্রদ্ধা জেগে থাকে তাহলে লাইব্রেরি ঘরে
মামার তৈলচিত্রের পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করে এলে হয়তো আত্মগ্লানি একটু কমবে, মনটাও শান্ত হবে। রাত্রি তখন প্রায় 3টে বেজে গেছে। সকলে আলো নিভিয়ে শুয়ে পড়েছে। বাড়ি অন্ধকার। এত রাত্রে ঘুমানোর বদলে মামার তৈলচিত্রের পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করার জন্য বিছানা ছেড়ে উঠে যাওয়াটা যে রীতিমতো খাপছাড়া ব্যাপার হবে সে জ্ঞান নগেনের ছিল। তাই কাজটা সকালের জন্য স্থগিত রেখে সে ঘুমোবার চেষ্টা করলে, কিন্তু ততক্ষণ তার মাথা গরম হয়ে গেছে। মন একটু শান্ত না হলে যে ঘুম আসবার কোনো সম্ভাবনাই নেই। কিছুক্ষণ এপাশ ওপাশ করার পর সেটা ভালো করে টের পেয়ে শেষকালে মরিয়া হয়ে সে বিছানা ছেড়ে উঠে পড়ল। লাইব্রেরিটি নগেনের দাদামশাইয়ের আমলের। লাইব্রেরি সম্পর্কে নগেনের মামার বিশেষ কোনো মাথা ব্যথা ছিল না। তার আমলে গত 30 বৎসরের মধ্যে লাইব্রেরির পিছনে একটি পয়সাও খরচা করা হয়নি। আলমারি কয়টি অল্প দামি আর অনেক দিনের পুরানো। ভিতরগুলি বেশিরভাগ অদরকারি বাজে বইয়ে ঠাসা এবং বহুকালের ছেঁড়া মাসিকপত্র ও নানা রকম ভাঙাচোরা ঘরোয়া জিনিস গাদা করা। টেবিলটি এবং চেয়ার কয়েকটি খুব সম্ভবত অন্য ঘর থেকে পেনশন পেয়ে ঘরে স্থান পেয়েছে। দেওয়ালে 3টি বড় বড় তৈলচিত্র, সস্তা ফ্রেমে বাঁধানো কয়েকটা সাধারণ রঙিন ছবি ও ফটো টাঙানো। তাছাড়া কয়েকটা পুরনো ক্যালেন্ডারের ছবিও আছে। তৈলচিত্রগুলির একটি নগেনের দাদামশাইয়ের, একটি দিদিমার এবং অপরটি তার মামার। দাদামশাই আর দিদিমার তৈলচিত্র দুটি একদিকের দেওয়ালে পাশাপাশি টাঙানো আছে। মামার তৈলচিত্রটি স্থান জুড়ে আছে পাশের দেওয়ালের মাঝামাঝি। কারো ঘুম ভেঙে যাওয়ার ভয়ে নগেন আলো জ্বালেনি, কিন্তু তাতে তার কোনো অসুবিধা ছিল না। ছেলেবেলা থেকেই বাড়ির আনাচে কানাচের সঙ্গে তার পরিচয়। লাইব্রেরিতে ঢুকে অন্ধকারে সে মামার তৈলচিত্রের পায়ের কাছে এগিয়ে গেল। অস্ফুট স্বরে আমায় ক্ষমা করো মামা বলে যেই সেই তৈলচিত্রের পায়ের কাছে আন্দাজে স্পর্শ করেছে, বর্ণনার এইখানে পৌঁছে নগেন একটু শিউরে উঠে চুপ করে গেল। তার মুখ আরো বেশি ফ্যাকাশে হয়ে গেছে, দুচোখ বিস্ফারিত। তারপর যেই ছবি ছুঁয়েছি ডাক্তার কাকা কে যেন আমাকে জোর করে ধাক্কা দিয়ে ঠেলে ফেলে দিল। সমস্ত শরীরটা ঝনঝন করে উঠল। তারপর আর কিছু মনে নেই। জ্ঞান হতে দেখি সকাল হয়ে গেছে। আমি মামার ছবির নিচে মেঝেতে পড়ে আছি। পরাশর ডাক্তার গম্ভীর মুখে জিজ্ঞাসা করলেন, তোমার আগে কোনোদিন ফিট হয়েছিল নগেন? নগেন মাথা নেড়ে বলল, ফিট না, কুসমিন কালেও আমার ফিট হয়নি। আপনি ভুল করছেন ডাক্তার কাকা, এই ফিট নয়। মরলে তো মানুষ সব জানতে পারে। মামাও জানতে পেরেছেন যে টাকার লোভে আমি তাকে মিথ্যা ভক্তি দেখাতাম। তাই ছবি ছোঁয়া মাত্র রাগে ঘেন্নায় আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিলেন। সবটা শুনুন আগে, তাহলে বুঝতে পারবেন। সমস্ত সকালটা নগেন মরার মতো বিছানায় পড়ে রইল। এই চিন্তাটাই কেবল তার মনে ঘুরপাক খেতে লাগলো যে ভক্তি ভালোবাসার ছলনায় টাকা আদায় করে নিয়েছে বলে পরলোকে গিয়েও তার উপর মামা এমন জোরালোর বিতৃষ্ণা জেগে উঠেছে। যাই হোক, নগেন এগালের ছেলে। প্রথম ধাক্কাটা কেটে যাওয়ার পর তার মনে নানা রকম দ্বিধার সন্দেহ জাগতে লাগলো। কে জানে রাত্রে যা ঘটেছে তা নিছক স্বপ্ন কিনা। ধৈর্য ধরতে না পেরে দুপুরবেলা সে আবার লাইব্রেরিতে গিয়ে মামার তৈলচিত্র স্পর্শ করে প্রণাম করল। একবার যদি মামা রাগ দেখিয়ে থাকেন তবে আবার দেখাবেন না কেন। তবে এবার কিছুই ঘটল না। শরীরটা অবশ্য খুব খারাপ হয়ে আছে। মেঝেতে ধাক্কা যেখানে লেগেছিল মাথার সেখানটা ফুলে টনটন করছে, এবং সকালে লাইব্রেরিতে মামার তৈলচিত্রের নিচের মেঝেতেই তার জ্ঞান হয়েছিল। কিন্তু এতে বড়জোর প্রমাণ হয় যে রাত্রে ঘুমের মধ্যেই হোক আর জাগ্রত অবস্থাতেই হোক লাইব্রেরিতে গিয়ে সে একটা আছাড় খেয়েছিল। নিজের তৈলচিত্রে ভর করে
মামাই যে তাকে ধাক্কা দিয়েছিল এর কোনো প্রমাণ নেই। নগেন যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচল, কিন্তু বেশিক্ষণ তার মনে শান্তি টিকল না। রাত্রে আলো নিভিয়ে বিছানায় শুয়েই হঠাৎ তার মনে পড়ে গেল তার তো ভুল হয়েছে। দিনের বেলা তাকে ধাক্কা দেওয়ার মতো ক্ষমতা মামার তো এখন নেই। রাত্রি ছাড়া তার মামা তো এখন কিছুই করতে পারেন না। কি সর্বনাশ! তবে তো রাত্রে আরেকবার মামার তৈলচিত্র না ছুঁয়ে কাল রাত্রের ব্যাপারকে স্বপ্ন বলা যায় না। কিন্তু এমন একটা সন্দেহ না মিটিয়েই বা মানুষের চলে কি করে? খানিক পরে নগেন আবার লাইব্রেরিতে হাজির। ভয়ে বুক কাঁপছে, ছুটে পালাতে ইচ্ছে হচ্ছে, কিন্তু কি এক অদম্য আকর্ষণ তাকে টেনে নিয়ে চলেছে মামার তৈলচিত্রের দিকে। ঘরে ঢুকেই সে সুইচ টিপে আলো জ্বেলে দিল। মটকার পাঞ্জাবির উপর দামি শাল গায়ে মামা দেওয়ালে দাঁড়িয়ে আছে। মাথায় কাঁচা পাকা চুল, মুখে একজোড়া মোটা গোঁফ, চোখে যেন ভর্ৎসনার দৃষ্টি। নগেন এগিয়ে গিয়ে মামার পায়ের কাছে ছবি স্পর্শ করল। কেউ তাকে ঠেলে সরিয়ে দিলে না, কিন্তু সমস্ত শরীরটা হঠাৎ যেন কেমন অস্থির করতে লাগলো। তৈলচিত্র থেকে কি যেন তার মধ্যে প্রবেশ করে ভিতর থেকে তাকে কাঁপিয়ে তুলেছে। তবু নগেন যেন বাঁচল। ভয়ের জন্য শরীর এরকম অস্থির করতে পারে, সেটা অবশ্যই সামান্য ব্যাপার। ফিরে যাওয়ার সময় আলোটা নিভিয়েই নগেন আবার থমকে দাঁড়িয়ে পড়ল। তার আরেকটা কথা মনে এসেছে। কাল ঘর অন্ধকার ছিল, আজ আলো থাকার জন্য যদি মামা কিছু না করে থাকেন। নগেনের ভয় অনেকটা কমে গিয়েছিল। অনেকটা নিশ্চিন্ত মনেই সে অন্ধকারে তৈলচিত্রের কাছে ফিরে গেল। সে জানে অন্ধকারে তৈলচিত্র স্পর্শ করলেও কিছু হবে না। ঘরে একটা আলো জ্বলছে কি জ্বলছে না তাতে অবশ্যই বিশেষ কিছু আসে যায় না। ইতস্তত না করেই সে সোজা তৈলচিত্রের দিকে হাত বাড়িয়ে দিল। পরক্ষণে ঠিক প্রথম রাতের মতোই জোরে ধাক্কা দিয়ে মামা আমায় ফেলে দিলেন। অজ্ঞান হয়ে গেলে? তা অজ্ঞান একেবারে হয়ে যায়নি। অবশ আচ্ছন্নের মতো অনেকক্ষণ মেঝেতে পড়েছিলাম, কিন্তু জ্ঞান ছিল। তারপর থেকে আমি ঠিক পাগলের মতোই হয়ে গেছি। দিনরাত কেবল এই কথাই ভাবি। রোজ কতবার ঠিক করি বাড়ি ছেড়ে কোথাও পালিয়ে যাব, কিন্তু যেতে পারি না। কিসে যেন আমায় জোর করে আটকে রেখেছে। পরাশর ডাক্তার অনেকক্ষণ ভেবে জিজ্ঞাসা করলেন, তারপর আর কোনোদিন ছবিটা ছুঁয়েছ? কতবার! দিনে ছুঁয়েছি, রাত্রে ছুঁয়েছি, আলো জেলে ছুঁয়েছি, অন্ধকারে ছুঁয়েছি। ঠিক ওই রকম ব্যাপারই ঘটে। দিনে বা রাত্রে আলো জেলে ছুঁলে কিছুই হয় না। অন্ধকারে ছোঁয়া মাত্র মামা আমাকে ঠেলে দেন। সমস্ত শরীর যেন ঝনঝনিয়ে ঝাঁকুনি দিয়ে ওঠে। কোনোদিন অজ্ঞান হয়ে যায়, কোনোদিন জ্ঞান থাকে। বলতে বলতে নগেন যেন একেবারে ভেঙে পড়ল। আমি কি করবো বলতো ডাক্তার কাকা? এমন করে আর কদিন চলবে? মাঝে মাঝে ভাবি আত্মহত্যা করব। তার দরকার হবে না, আমি সব ঠিক করে দেব। আজ সকালে ঘুমিয়ে পড়লে রাত্রে ঠিক 12টার সময় তুই বাইরের ঘরে আমার জন্য অপেক্ষা করু, আমি যাব। একটু থেমে আবার বললেন, নগেন, ভূত বলে কিছু নেই। তবু মাঝরাতে অন্ধকারে লাইব্রেরিতে পরাশর ডাক্তার মৃত্যু একটু অস্বস্তি বোধ করতে লাগলেন। এই ঘরে বাড়ির লোক খুব কমই আসে। ঘরের বাতাসে পুরনো কাগজের একটা ভ্যাপসা গন্ধ পাওয়া যায়। নগেন শক্ত করে তার একটা হাত চেপে ধরে কাঁপছে। নগেন যে কাহিনী শুনিয়েছে সারাদিন ভেবেও পরাশর ডাক্তার তার কোনো সঙ্গত ব্যাখ্যা কল্পনা করতে পারেননি। একদিন নয়, ব্যাপারটা ঘটেছে অনেকবার। দিনে তৈলচিত্রে নিস্তেজ হয়ে থাকে, রাত্রে তার তেজ বাড়ে। কেবল তাই নয়, অন্ধকার না হলে সে তেজ সম্পূর্ণ প্রকাশ পায় না। আরও একটা কথা, রাত্রি বাড়ার সাথে সাথে তৈলচিত্র যেন বেশি সজীব হয়ে উঠতে থাকে।
প্রথম রাত্রে নগেন অন্ধকারে স্পর্শ করলে ছবি নগেনের হাতটা শুধু ছিটকিয়ে সরিয়ে দিয়েছে। মাঝরাত্রে স্পর্শ করলে এত জোরে তাকে ধাক্কা দিয়েছে যে মেঝেতে আছড়ে পড়ে নগেনের জ্ঞান লোপ পেয়ে গেছে। অশরীরী শক্তি কল্পনা করা ছাড়া এ সমস্তের আর কি মানে হয়? হয়, নিশ্চয়ই হয়। মনে মনে নিজেকে ধমক দিয়ে পরাশর ডাক্তার নিজেকে এই কথা শুনিয়ে দিলেন। তারপর চোখ তুলে তাকালেন দেওয়ালের দিকে, যেখানে নগেনের মামার তৈলচিত্রটি ছিল। এই ঘরে তিনি আগেও কয়েকবার এসেছেন। তৈলচিত্রগুলির অবস্থান তার অজানা ছিল না। যা চোখে পড়ল তাতে পরাশর ডাক্তারের মুখটাও ধরাস করে উঠল। তৈলচিত্রের উপরের দিকে দুটি উজ্জ্বল চোখ তার দিকে জলজল করে তাকিয়ে আছে। চোখ দুটির মধ্যে ফাঁক প্রায় 1.5 হাত। ঠিক এই সময় নগেন ফিসফিস করে বলল, আলোটা জ্বালবো ডাক্তার কাকা? না। রাস্তা অথবা পাশের কোনো বাড়ি থেকে সরু আলোর রেখা ঘরের দেওয়ালে এসে পড়ছে। তাতে অবশ্যই অন্ধকার কমেনি, কিন্তু মনে হচ্ছে যেন সেই আলোটুকুতে ঘরের অন্ধকারটাই স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে মাত্র। নগেন আবার ফিসফিস করে বলল, ভয় পেয়ে গেছেন? নগেনের শিহরণ স্পষ্ট টের পাওয়া যায়। পরাশর ডাক্তারকে স্বীকার করতেই হলো, একটু ভয় তিনি সত্যিই পেয়েছেন। তার বৈজ্ঞানিক মন এতদিন পরে একটা মস্ত সত্য আবিষ্কার করলো যে মানুষের মন চিরদিনই মানুষের মন। যুক্তি, তর্ক, বিশ্বাস, অবিশ্বাস দিয়ে মানুষ ভয়কে জয় করতে পারে না। দেহে আঘাত লাগলে যেমন বেদনা বোধ হবেই, তেমনি উপযুক্ত ভয়ের কারণ উপস্থিত হলে মানুষকে ভয় পেতেই হবে। যাই হোক, এতদিন তিনি যদি ভুল বিশ্বাস পোষণ করে এসে থাকেন, আর ছবির ভূতের কল্যাণে সে ভুল তার ভেঙেই যাবে। তাতে ক্ষতি কি? দাঁতে দাঁত লাগিয়ে পরাশর ডাক্তার তৈলচিত্রের দিকে এগিয়ে গেলেন। কাছাকাছি যেতে জলজলে চোখ দুটির জ্যোতি অনেক কমে গেল। হাত বাড়িয়ে দিতে প্রথমে তার হাত পড়ল দেওয়ালে। যত সাহস করেই এগিয়ে এসে থাকুন না কেন, প্রথমেই একেবারে নগেনের মামার গায়ে হাত দিতে তার কেমন দ্বিধাবোধ হচ্ছে। পাশের দিকে হাত সরিয়ে তৈলচিত্রের ফ্রেম স্পর্শ করা মাত্র বৈদ্যুতিক আঘাতে যেন তার শরীরটা ঝনঝন করে উঠল। অস্ফুট গোঙানির আওয়াজ করে পিছন দিকে পা দুটো ছিটকে গিয়ে তিনি মেঝেতে বসে পড়লেন। পরক্ষণেই ভয় অর্ধমৃত নগেন আলো সুইচ টিপে দিল। মিনিট 5 পরাশর ডাক্তার চোখ বুজে বসে রইলেন। তারপর চোখ মেলে মিনিট 5 একদৃষ্টে তাকিয়ে রইলেন মামার রূপোর ফ্রেমে বাঁধানো তৈলচিত্রটির দিকে। তারপর তীব্র চাপা গলায় তিনি বললেন, নগেন, তুমি একটি আস্ত গর্ধ। রাগ একটু কমলে পরাশর ডাক্তার বলতে লাগলেন, গাধাও তোমার চেয়ে বেশি বুদ্ধিমান। এত কথা বলতে পারলে আমাকে, আর এই কথাটা বলতে পারলে না যে তোমার মামার ছবিটা ইতিমধ্যে একটা রূপোর ফ্রেমে বাঁধানো হয়েছে, আর ছবির সঙ্গে লাগিয়ে দুটো ইলেকট্রিক বাল্ব ফিট করা হয়েছে। ইলেকট্রিক শক খেয়েও বুঝতে পারো না যে কিসে শক লাগলো? তুমি কোন দেশের ছেলে? আমি তো শক খাওয়া মাত্র টের পেয়ে গিয়েছিলাম যে তোমার মামার ছবিতে কোন প্রেতাত্মা ভর করেছেন। নগেন উদ্ভ্রান্তের মতো বলল, রূপোর ফ্রেমটা দাদামশাইয়ের ছবিতে ছিল। চুরি যাওয়ার ভয়ে মামা অনেকদিন আগে সিন্ধুকে তুলে রেখেছিলেন। মামা শ্রাদ্ধের দিন মামিমা ফ্রেমটা বার করে মামার ছবিতে বাঁধিয়েছিলেন। আলো দুটো লাগিয়েছে আমার ওই মামাতো ভাই পরেশ। হ্যাঁ, সে বছর ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছে, তা আমি জানি। তাই সামান্য কাজের জন্য ইলেকট্রিক মিস্ত্রিকে পয়সা সে দেবে কেন? পরেশ তোমার মামার উপযুক্ত ছেলেই বটে, কিন্তু পয়সা বাঁচানোর জন্য বাপের ছবিতে সে ভূত এনে ছেড়েছে। এই খবরটা যদি আগে দিতে আমায়। নগেন সংশয় ভরে বলল, কিন্তু ডাক্তার কাকা। কিন্তু কি এখনো বুঝতে পারছো না? দিনের বেলা মেন সুইচ অফ করা থাকে, তাই ছবি ছুলে কিছু হয় না। ছবি মানে ছবির রূপোর ফ্রেমটা। রূপোর ফ্রেমটার নিচে কিছু কাঠফাটা আছে, দেওয়ালের সঙ্গে যোগ নেই।
নইলে তোমাদের ইলেকট্রিকের বিল এমন হুহু করে বেড়ে যেত যে কোম্পানির লোককে এসে লিকেজ খুঁজতে হতো, আর তুমিও তখন তোমার মামার ভূতের আসল পরিচয়টা জানতে পারতে। সন্ধ্যার পর বাড়ির সমস্ত আলো জ্বলে, আর বিদ্যুৎ তামার তার দিয়ে যাতায়াত করতেই বেশি ভালোবাসে, তাই সে সময় ছবি ছুঁলে তোমার কিছু হয় না। এই ঘরের আলোটা জ্বাললেও তাই হয়। মাঝরাত্রে বাড়ির সমস্ত আলো নিভে যায়, তখন ছবিটা ছুলে আর কোনো পথ খোলা নেই দেখে বিদ্যুৎ অগত্যা তোমার মতো বোকা হওয়ার শরীরটা দিয়েই। পরাশর ডাক্তার চুপ করে গেলেন। তার হঠাৎ মনে পড়ে গেছে সুযোগ পেলে তার শরীরটা পথ হিসাবে ব্যবহার করতেও দ্বিধা করে না। আমাদের আজকের গল্প এ পর্যন্তই। আবার দেখা হবে একটি নতুন গল্পের সাথে। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। সাথে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ।